হ্যালো এভরিবডি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের চ্যানেল ড্রাইভিং থ্রু লাইফের মিউজিয়ামের শহর কলকাতা সিরিজের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। প্রথম দুটি পর্ব আপনারা অনেকে দেখেছেন, আমি আরও একবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। তৃতীয় পর্বে আমরা প্রথমেই যাব একটি অত্যন্ত বিখ্যাত মিউজিয়ামে। ইনফ্যাক্ট কলকাতার মিউজিয়ামের কথা বললে যে মিউজিয়ামটির নাম আমাদের সবার মনে সবচেয়ে প্রথমে আসে, ইন্ডিয়ান মিউজিয়াম, যেটি শুধু ভারতবর্ষ নয় সমগ্র এশিয়ার সবচেয়ে বৃহত্তম এবং সবচেয়ে পুরনো মিউজিয়াম, বিশ্বের 9th ওল্ডেস্ট মিউজিয়াম। এবং তার সঙ্গে আমরা যাব একটি ভিন্ন স্বাদের অত্যন্ত ইন্টারেস্টিং মিউজিয়ামে, সেটি হচ্ছে কলকাতার বিখ্যাত ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের যে মিউজিয়ামটি রয়েছে সেই মিউজিয়ামটিতে এই দুটি মিউজিয়ামে আজকে আমরা ভিজিট করব। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ইনফরমেটিভ লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। এবং আরও একটি কথা বলে দিই, আগেও বলেছি যে এই মিউজিয়ামগুলির মধ্যে বেশ কিছু মিউজিয়াম থাকে বা মিউজিয়ামের বিশেষ কতগুলি সেকশন থাকে, যে সেকশনগুলিতে ফটোগ্রাফি স্ট্রিক্টলি ডিসঅ্যালাউড বা স্টিল ফটোগ্রাফি নেওয়া গেলেও ভিডিও ফটোগ্রাফি করা যায় না। ইচ্ছে থাকলেও সেই সেকশনগুলি আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে পারি না, তার জন্য আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তাহলে আর দেরি না করে চলুন আমরা শুরু করি আজকের কলকাতার মিউজিয়াম ভ্রমণ। ভারতীয় জাদুঘরের ইতিহাস 1784 সালে উইলিয়াম জোন্স কর্তৃক প্রাচ্য বিষয়ক গবেষণার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এশিয়াটিক সোসাইটির সঙ্গে যুক্ত। 1794 সালে সোসাইটির সদস্যরা প্রথমবার সংগৃহীত প্রত্নবস্তু ও বিভিন্ন নমুনা সংরক্ষণের জন্য একটি জাদুঘর প্রতিষ্ঠার প্রস্তাব দেন। 1814 সালে পার্ক স্ট্রিটে এশিয়াটিক সোসাইটির ভবনে জাদুঘরটি চালু হয়। ডক্টর ন্যাথানিয়েল ওয়ালিচ এর প্রতিষ্ঠাতা কিউরেটর ছিলেন। মূলত তার দান করা জীববিজ্ঞান ও ভৌতবিজ্ঞানের বিভিন্ন সংগ্রহকে কেন্দ্র করেই এই জাদুঘরটি গড়ে উঠেছিল। মিউজিয়ামটিতে প্রদর্শনীর সংখ্যা বৃদ্ধি পেলে 1867 সালে চৌরঙ্গি রোডে বর্তমানের জওহরলাল নেহরু রোডে জাদুঘরের বর্তমান বিশাল ইতালীয় রেনেসাঁ শৈলীর ভবনের নির্মাণ কাজ শুরু হয়। স্থপতি ছিলেন ওয়াল্টার বি গ্র্যানভেল। 1878 সালে ক্রমবর্ধমান সংগ্রহগুলি নতুন ভবনে স্থানান্তরিত করা হয় এবং জনসাধারণের জন্য গ্যালারিগুলি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। মিউজিয়ামটির সংগ্রহগুলি বিভিন্ন শাখায় বিভক্ত, যদিও গ্যালারিগুলির বিন্যাস মাঝে মধ্যে পরিবর্তন করা হয়। প্রথমেই আসি প্রত্নতত্ত্ব বা আর্কিওলজি বিভাগে। এই বিভাগে প্রাচীন ও মধ্যযুগীয় ভাস্কর্যের সমৃদ্ধ সংগ্রহ রয়েছে। এর মধ্যে বিখ্যাত ভারুদ গ্যালারি এবং গান্ধার গ্যালারি। এই ভাস্কর্যগুলি দক্ষিণ এশিয়ার প্রায় 1500 বছরের ইতিহাসের প্রতিনিধিত্ব করে। এগুলির মধ্যে মৌর্য, শুঙ্গ, সাতবাহন, কুষাণ, গুপ্ত প্রভৃতি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যুগ ও শিল্পধারার নিদর্শন রয়েছে। এছাড়াও মধ্যযুগীয় পূর্ব ও দক্ষিণ ভারতের বিভিন্ন শিল্পধারা, বিশেষত পাল সেন শিল্প এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন প্রত্নবস্তু এখানে সংরক্ষিত রয়েছে। আর রয়েছে প্রাচীন ভারতীয় মুদ্রার এক সমৃদ্ধ সংগ্রহ।
কীটতত্ত্ব বিভাগের পর চলে এলাম প্রাণীতত্ত্ব বা জুওলজি বিভাগে। এই বিভাগে রয়েছে বিভিন্ন পশু পাখির নমুনা, তাদের কঙ্কাল ও বিভিন্ন পশু পাখি ও তাদের স্বাভাবিক বাসস্থানের মডেল। এই বিভাগের মধ্যেই রয়েছে কীটতত্ত্ববিদ্যা বা ইনসেক্টোলজির ওপর একটি আলাদা এবং খুব ইন্টারেস্টিং সেকশন। এই বিভাগটি আমাদের চারিপাশে, এমনকি আমাদের শরীরের ভেতরেও লুকিয়ে থাকা নানাবিধ কীটপতঙ্গ সম্পর্কে অনেক জানা অজানা জিনিস জানতে সাহায্য করে। প্রাণীবিদ্যা বিভাগের পর এবার এলাম উদ্ভিদবিদ্যা বা বোটানি বিভাগে। এই বিভাগে চিকিৎসা, কৃষি ও শিল্পক্ষেত্রে ব্যবহৃত উদ্ভিদজাত পণ্য প্রদর্শিত হয়। বিভিন্ন উদ্ভিদ ও উদ্ভিদজাত নমুনার ব্যবহারিক ও অর্থনৈতিক গুরুত্ব এখানে তুলে ধরা হয়েছে।
এবার আসি ভূতত্ত্ব বা জিওলজি বিভাগে। এই বিভাগে বিরল উল্কাপিণ্ড, খনিজ এবং মূল্যবান পাথরের সংগ্রহ রয়েছে। এছাড়াও প্রাগ ঐতিহাসিক যুগের বিশাল জীবাশ্ম সংগ্রহ করা রয়েছে, যার মধ্যে ডাইনোসরের ডিম এবং শিবালিক পাহাড় থেকে পাওয়া মেরুদণ্ডী প্রাণীর জীবাশ্ম উল্লেখযোগ্য। আমাদের সফরকালে এই বিভাগটির একটা বড় অংশ রক্ষণাবেক্ষণের কাজে বন্ধ থাকার কারণে এই বিভাগটি সম্পূর্ণ ঘুরে দেখতে পারলাম না। পরে আবার আসার বাসনা নিয়ে আমরা পা বাড়ালাম শিল্প বা আর্ট বিভাগটির দিকে। বর্তমানে এই আর্ট গ্যালারিটির একটু নতুন করে বিন্যাস হয়েছে, এই সংগ্রহগুলি একটু বদলানো হয়েছে। এই বিভাগে বর্তমানে আধুনিক বাংলার চিত্রকর্ম, মুঘল মিনিয়েচার পেইন্টিং ইত্যাদি সংরক্ষিত রয়েছে। উনিশশো 1920 সালের 1 আগস্ট শ্রী সুরেশচন্দ্র চৌধুরীর জোড়াবাগানের বাড়িতে প্রতিষ্ঠিত হয় ইস্ট বেঙ্গল ক্লাব। যদিও এই ক্লাবটি ক্রিকেট, হকি, অ্যাথলেটিক্স ইত্যাদি বিভিন্ন খেলাধুলার সঙ্গে জড়িত, এর জগৎজোড়া খ্যাতি মূলত এর ফুটবল টিমের জন্য। সমর্থকদের মুখে ইস্ট বেঙ্গল ফুটবল দলটি দ্য রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড নামেই বেশি পরিচিত। অবশ্যই বাঙালিদের কাছে ইস্ট বেঙ্গলের ইতিহাস নতুন করে তুলে ধরার কিছু নেই। 1942 সালে প্রথমবার কলকাতা ফার্স্ট ডিভিশন লিগ জয় থেকে শুরু করে সাম্প্রতিক কাল পর্যন্ত ইস্ট বেঙ্গল ক্লাব ফুটবল মাঠে অসংখ্য গর্বের কীর্তি স্থাপন করেছে, যা শুধু এই ক্লাবটিকেই নয়, বাংলা এবং ভারতের ফুটবলকে গৌরবান্বিত করেছে। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল 1970 সালে আইএফএ শিল্ড ফাইনালে ইরানের 5 ক্লাবকে হারানো, 1973 সালের শিল্ড ফাইনালে উত্তর কোরিয়ার পিয়াংইয়াং ক্লাবকে হারানো, 1975 সালের শিল্ড ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে 5-0 গোলে হারানো, 1993 সালে ইরাকের আল জারোয়া ক্লাবকে 6-2 গোলে হারানো, 1970-এর দশকে পরপর 5 বার কলকাতা লিগ জয় ইত্যাদি। সাম্প্রতিককালে কলিঙ্গ সুপার কাপ জয়, 2025-26 সালের আইএসএল জয়, মহিলা ফুটবল দলের সাফ কাপ ও উপর্যুপরি দুবার ইন্ডিয়ান ওমেন্স লিগ জয়, কাতারের আল আরবি ক্লাবের বিরুদ্ধে 4-1 গোলে জয় ইত্যাদি ইস্ট বেঙ্গলকে মহিমান্বিত করেছে। শুধু ফুটবল নয়, ক্রিকেট, অ্যাথলেটিক্স ইত্যাদি অন্যান্য খেলাগুলিতেও ক্লাবের গর্বের স্মৃতিগুলি চিরস্মরণীয় করে রাখার উদ্দেশ্যে আর যে সকল মহানায়কেরা সবুজ মাঠে ক্লাবের জন্য তাদের ঘাম রক্ত ঝরিয়েছেন, তাদের চিরভাস্বর করে রাখার উদ্দেশ্যে ভারতের প্রথম এবং একমাত্র ক্লাব হিসাবে ইস্ট বেঙ্গল অগস্টের 17 তারিখ 2022-এ একটি অসাধারণ ও ইউনিক মিউজিয়াম স্থাপন করেছেন। এই মিউজিয়ামটি শুধু ইস্ট বেঙ্গল নয়, ভারতের ফুটবল, ক্রিকেট এবং অন্যান্য খেলাধুলার এক প্রামাণ্য দলিল। এই মিউজিয়ামটি সকল ক্রীড়াপ্রেমিকের জন্য অবশ্য দর্শনীয়। মিউজিয়ামটি সাধারণত খোলা থাকে দুপুর 1টা থেকে বিকেল 6টা পর্যন্ত এবং এর কোনো প্রবেশ মূল্য নেই। অবশ্য খেলার দিন এই সময়কালটা একটু হেরফের হতে পারে।